আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে যা শিখেছি সেখানকার কিছু অংশ আমরা দেখব। যে আমরা একটা সার্কেল আঁকাইছিলাম, সার্কেলের পাশে কিভাবে টেক্সটটাকে লিখবো সেটা আমরা দেখব আজকে। এই যে আমি একটা সার্কেল আঁকাইছি, ফিল কালারটা অফ করে দেই। এটাতে শুধু এখন স্ট্রোক আছে। এটা যদি আমরা স্ট্রোকটাও অফ করে দেই, এখন যেটা থাকে বা আমরা যেটা দেখতে পাচ্ছি না, কন্ট্রোল ওয়াই দিয়ে যেটা দেখতে পাই, এটা হচ্ছে পাথ। শুধু সার্কেল কেন, সবগুলো যতগুলো শেপ বা যতগুলো অবজেক্ট আছে সবগুলোকে বলা হচ্ছে পাথ। মেন বর্ডারটাকে দেখেন, মাউস নিয়ে গেলেই দেখা যাচ্ছে এই জায়গাতে পাথ। তাহলে আমাকে টেক্সটের উপরে রাইট ক্লিক করে আমাকে চলে যেতে হবে টাইপ অন পাথে। যাবার পরে আমার টাইপ টুলটা চলে আসছে। আসার পরে এই যে পাথটা আছে, পাথের আপনি যেখান থেকে লেখা শুরু করতে চান ঠিক সেখানে একটা ক্লিক করতে হবে। করলে এই যে লেখাটা চারিদিকে ও ধরে নেবে। তারপর আপনি এটাতে যদি লিখতে চান, এই যে আমার লেখাটা এখানে লিখে ফেলছি। আমি এই লেখাটাকে একটু বড় করে নেই। ওকে, লেখাটাকে আমি এখানে বড় করে লিখছি, এভাবে উপর দিকে লিখছি। এখন লেখাটাকে যদি আমি নিচের দিকে আবার লিখতে চাই, এই লেখাটাকে যদি আমি নিচের দিকে লিখতে চাই, যে নিচে এখানে আমার লেখা থাকবে, তখন আমি কি করব? এটার একটা হচ্ছে এই যে এখানে এটা যেটা আছে, এটাকে যদি আপনারা ভিতরে ঢুকায় দেন তাহলে লেখাটা ভিতরে চলে যাবে। আরেকটা হচ্ছে আপনাকে টাইপ থেকে যেতে হবে টাইপ অন পাথ অপশান। এখান থেকে আপনার চাইলে ফ্লিপ করলেই, প্রিভিউ দেই, এই যে ফ্লিপ করলে ও ভিতরে চলে গেছে। ঠিক আছে, কিন্তু দেখেন একটা জিনিস, যে আমি যখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এটাকে আমি রোটেট করে দিলাম। দেওয়ার পরে আমি যদি একে টাইপ থেকে টাইপ অন পাথ, এটাকে যদি ফ্লিপ করি, প্রিভিউ করি, এটাকে একটু রোটেট করি, দেখেন এখানে কি হলো, যে আমার উপরে যে সার্কেলটা ছিল সেই সার্কেলের লেখাটা হচ্ছে এই পাথের বাহিরে, আর এখানে হচ্ছে পাথের ভিতরে। তাহলে দুটোর কিন্তু স্টাইলটা আলাদা হয়েছে। তো সেক্ষেত্রে এটা ঠিক করবেন কিভাবে? যদি থাকে দুটো একসাথে ধরে আপনারা চলে যাবেন টাইপ অন পাথে যাবেন। যাওয়ার পরে যেখানে বেজ লাইন আছে এটাকে সেন্টার করে দিবেন। দেখেন প্রিভিউ করি, দেখেন দুটো এখন একই মাপে কিন্তু আছে। ঠিক আছে, বুঝছেন? তাহলে আমরা কি করব? সেন্টার করে দেবো, দিয়ে ওকে দিলাম। এখন আপনি নিচেরটাকে এডিট করে ডাবল ক্লিক করলে টাইপ টুল চলে আসবে, অথবা আপনারা এখান থেকে সরাসরি টাইপ টুল নিয়ে মাঝখানে এখানে একটা ক্লিক করলে ও কাটচট চলে আসবে। এই যে লেখাটা হয়ে গেছে। আচ্ছা, ওকে। এখন আমরা যখন টাইপ অন পাথে যখন লিখতেছি, তখন আমরা লেখার পরে যেই পাথে আমরা লিখি না কেন, হোক সেটা রেক্টেঙ্গেল বা ইলিপস বা স্টার বা যে কোনো শেপ, আমরা যখন টাইপ অন পাথে লিখি, টাইপ অন পাথে লেখার সময় আমরা এরকম তিনটা অপশন পাবো, এই একটা, এই একটা, এই একটা। মূলত এই যে এই পাশের যেটা আছে এটা এটার সাথেই থাকবে, এটা এটার সাথেই থাকে। আমি এটাকে সরাই ফেলছি আপনাদের বোঝানোর জন্য। তো এটার কাজ কি? যেখান থেকে আপনার লেখাটা শুরু হবে, যেখান থেকে আপনার লেখাটা শুরু হবে সে জায়গাতে আপনারা এই দুটাকেই পেয়ে যাবেন, স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট। তাহলে এই স্টার্টিং পয়েন্ট কোনটা? যেটা লেখার শুরুতে থাকবে সেটা স্টার্টিং পয়েন্ট, আর যেটা লেখার শেষে থাকবে মানে ঠিক এই জায়গাটাতে থাকবে ওটা হলো এন্ড পয়েন্ট। এভাবে থাকবে আপনাদের। আপনারা যদি পাথ দেখেন তাহলে পাথে লেখাটা এভাবে থাকবে। এটাকে সরানোর জন্য মাউস যখনই এটার উপরে ঠিক নিয়ে যাবেন তখন এখানে সাইড অ্যারো একটা দেখাবে, কখনো আপলোডের মতন একটা আপ অ্যারো দেখাতে পারে মাউস আইকনের সাথে। দেখেন এটাতে যায়, এটাতে এইদিকে লেফট সাইডে দেখাচ্ছে, এটাতে রাইট সাইডে দেখাচ্ছে, আর এটাতে দেখেন আপ অ্যারো দেখাচ্ছে। তাহলে আপ অ্যারোর কাজটা হচ্ছে কি? ওকে ইনসাইড করা, আউটসাইড করা। আর এটা হচ্ছে যেটা ইন পয়েন্ট, সেটাতে হচ্ছে
রাইট সাইডে দেখাচ্ছে, আর যেটা স্টার্টিং পয়েন্ট সেটা লেফটে দেখাচ্ছে। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এইভাবে লেখাটাকে ছোট বড় বা কম বেশি করা। দেখেন আরেকটা জিনিস, যে আমি যখন এটাকে এই ডিজাইনের লেখাটার উপরে যখনই আমি এই ইন্ড পয়েন্টটা নিয়ে যাচ্ছি, তখন এই জায়গাটাতে দেখেন একটা প্লাস আইকন চলে আসতেছে। দেখেন একটা প্লাস আইকন চলে আসতেছে, ঠিক আছে? এর অর্থ হচ্ছে যে যদি কোনো পাথ লেখার পরে আপনার এরকম প্লাস আইকন থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কোনো লেখা ইন পয়েন্টের ভিতরে চলে গেছে, অথবা সেটার সাইজটা বড় হয়েছে। অথবা ছোট লেখা যদি হয়ে থাকে তাহলে সাইজ বড় হয়েছে, আর যদি লেখা বেশি হয়ে থাকে তাহলে সেটা ইন পয়েন্টের ভিতরে চলে গেছে, ঠিক আছে? তো আমরা জানি যে আমরা এভাবে সবাই সার্কেল করতে পারি। আচ্ছা, তারপরে আমরা আর কি দেখব? আমরা দেখব হচ্ছে আজকে আমরা গ্রিডের ব্যবহার দেখব। আমরা এখান থেকে একটা পলিগন নিই, পলিগনটাকে আমরা একটু ইয়ে করে দিলাম, ট্রায়াঙ্গেল করছি। করার পরে এই যে কর্নারটা আছে, এটা আমরা এর আগেও এটা এখন যদি আমরা সরাসরি রাউন্ড করি তাহলে এটা কেমন হচ্ছে? গোল টাইপের কর্নার হচ্ছে। আমরা যদি অল্টার প্রেস করি, এখানে ক্লিক করি, এখন যদি অল্টার প্রেস করি তাহলে এটা ইনসাইড হচ্ছে, আরেকটা দিলে আবার একটু স্মুথ মানে সোজা স্ট্রেট বরাবর হচ্ছে, ঠিক আছে? আবার এটা চেঞ্জ করতে পারবেন আপনারা, এখান থেকেও আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। যে আপনারা যদি ডাইরেক্ট সিলেকশন টুল নেন তাহলে দেখবেন এখানে একটা কর্নার অপশন আসবে, এখানে কর্নারে ক্লিক করলে দেখেন কর্নারের মোড এখান থেকে পরিবর্তন করা যায়, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কর্নার করে ফেলি এভাবে। নতুন একটা শেপ আসলো, আসার পরে আমরা এখানে চলে যাব, এখান থেকে রিপিটে আমরা দিব রিডাল। ফার্স্টে রিডাল দিলে কি হবে? রিডালের কাজ গোল, ও গোল টাইপের শেপ তৈরি করবে, এই যে, ঠিক আছে? এটা বাড়ানো কমানো, এটা বেড়ে যাচ্ছে, দেখেন বেড়ে যাচ্ছে পরিমাণে আস্তে আস্তে। আর এখানে হচ্ছে, আর এটাতে গেলে কি হচ্ছে? এটা এদিকে বাড়ায় দিচ্ছ, এই যে, ঠিক আছে? তাহলে এটা আমার গেল হচ্ছে রিডাল। এখানে যেটা আছে, আমরা অবজেক্ট থেকে এবার যাব, রিপিট থেকে আমরা যাব গ্রিড। গ্রিডটা কি করে? দেখেন গ্রিডের কাজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্যাটার্নের মতন। এটাকে আমরা এভাবে রাখলাম, রাখার পরে এটাকে ঢুকাই দিই। আচ্ছা, এখান থেকে আমরা উইন্ডো থেকে আমরা চলে যাব হচ্ছে কোথায়? প্রপার্টিসে। উইন্ডো থেকে প্রপার্টিসে গেলে এমন একটা অপশন পাবো, দেখেন এখানে নিচে অনেকগুলো অপশন আছে, এখানে অনেক অপশন আছে। অ্যালাইনটা আমার থাক এখানে। এই যে দেখেন এখানে আমরা যদি গ্রিডটাকে চেঞ্জ করি তাহলে গ্রিপটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা কি? এটার কাজ কি? দেখেন এটা মাঝখানে সাইড স্পেসটাকে বাড়ানো কমানোর জন্য উপরেরটা ব্যবহার করা যায়, আর এই পাশেরটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন স্পেসটাকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? আবার আপনারা চাইলে যে এখান থেকেও আপ, এখানে হচ্ছে সাইড অ্যারো তো এখানে মার্ক করে দিছে কোন দিকে কোনটা হচ্ছে, ঠিক আছে? তো আমরা এইভাবে চাইলেও প্যাটার্ন করতে পারি, কিন্তু এইভাবে গ্রিডের প্যাটার্নটা এইভাবে আমরা যদি করি তাহলে একে আমরা এইভাবে রাখবো, এখান থেকে কালারও পরিবর্তন করা যায় চাইলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এটাকে যদি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেই তখন এটা একটা কি হলো? রিস ক্লিপিং মাস্ক করি, দেখেন ও কি হয়েছে? এখানে ক্লিপিং মাস্ক হিসেবে এখানে চলে আসছে, যতটুকু আমি শেপ রাখছিলাম ততটুকুর ভিতরে ও চলে আসছে। কিন্তু এখানে আমি যে অবজেক্ট থেকে রিপিটে যে আমি যে গ্রিড করলাম, আমার এখানে কিন্তু কালার কোনো কিছু আসে নাই। কিন্তু আমি যদি এটাকে এখানে নিয়ে অবজেক্ট থেকে আমি যদি প্যাটার্নে যে প্যাটার্নটাকে মেক করি, এখন এখানে যদি আমি দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটাকে আমি ডান দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে নতুন একটা নিউ প্যাটার্ন যোগ হয়ে গেছে। আমি যদি এখানে যে কোনো একটা শেপ যদি ড্র করার পরে আমি সোয়াচ প্যানেল বা কালার প্যানেল এখান থেকে যে আমি নিউ প্যাটার্নে যদি ক্লিক করি তাহলে কি হলো? নতুন একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল,
ঠিক আছে। প্যাটার্নের কাজ হচ্ছে আপনি প্যাটার্ন যদি ক্রিয়েট করেন তাহলে ও কালার সোয়াচ প্যানেলে দেখা যাবে। আর আপনারা যদি এখানে অবজেক্ট থেকে যদি রিপিটে যে যদি গ্রিড করেন তাহলে ওটা আপনি সোয়াচ প্যানেলে দেখতে পাবেন না, এবং ওটা একটা কালারের মতন হিসেবে ওখানে থেকে যাবে। যেমন আমরা যেরকম এই যে ফিল কালারগুলো ব্যবহার করে থাকি, ঠিক ওটাও তখন একটা ফিল কালারের মতন হয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা আরেকবার আমরা দেখব যে কিভাবে এনভেলপ তৈরি করে, সেটা আমরা দেখব। তো এনভেলপ তৈরি করার জন্য আমি প্রথমে নিউয়ে গেলাম, যাওয়ার পরে প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন এখানে লেটার আছে A4, প্রিন্ট লার্জ, লিগাল, ট্যাব বোল্ড, তারপরে আছে কি A3। আমরা A3-তে করব। এটা আমি মিলিমিটার থেকে ইঞ্চি করে আপনাদের দেখাই একটু। প্রথমে লিগালে গেলাম, লিগালটাকে আমি একটু ইঞ্চি করে দেই। দেখেন এটা হচ্ছে 8.5 আর 14, আর আমরা এটাকে যদি ইঞ্চি করি তাহলে এটা হচ্ছে 11.6929, আর হাইট হচ্ছে 16.5354। তাহলে আমরা A3 সাইজটা লিগালের চেয়ে বড়। তাহলে আমরা কি করব, A3 দিয়ে আমরা একটা এনভেলপ তৈরি করব। ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়ে গেল। হওয়ার পরে আমি উপরে করছি, আমি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেবার পরে স্ট্রোককে আমি অফ করে দিছি, ফিল কালার রাখছি। আচ্ছা না, ফিল কালারটাকে অফ করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিফল্ট কালার করি। আচ্ছা, আমি এখানে একটা জাস্ট ক্লিক করব, ক্লিক করে ওয়াইতে দিব 9.5 আর হাইটে দিব 4 দিয়ে ওকে দিলাম। একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। এই রেক্টেঙ্গেলটা এটা হচ্ছে একটা এনভেলপ, এটা থেকে আমরা একটা এনভেলপ ক্রিয়েট করব, একটা খাম তৈরি করব। তাহলে একটা খামের কয়টা অংশ থাকতে পারে? এটা যদি আমার ফ্রন্ট সাইড হয়, যে সাইডটা দেখা যাবে, তাহলে আরেকটা আছে ওটার ব্যাক সাইড, আরেকটা আছে দুই পাশের ফ্লিপ সাইড, গাম সাইড, যেটা দুই পাশ থেকে গাম হিসেবে লাগবে, আরেকটা হচ্ছে খামের উপরে যেটা মুখ খোলা হয় সেই সাইডটা। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমি অল্টার চেপে ধরে একবার কপি করে নিলাম এ পাশে, তারপর এটাকে আমি অল্টার চেপে ধরে নিচে এ পাশে একবার কপি করে নিলাম, একে আবার অল্টার চেপে ধরে উপরে আমি একবার কপি করে নিলাম। আমার স্মার্ট গাইড চালু থাকায় ইন্টারসেক্ট কথাটা চলে আসতেছে এবং পিঙ্ক টাইপের এই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেবার পরে আমাদের উপরে যেটা আছে এটা আমার হচ্ছে গাম হিসেবে যাবে, মানে উপর থেকে গাম লেগে যায় এমন হবে। আমি চলে যাব ট্রান্সফর্মে, যাবার পরে এই যে এখানে দেখেন লেখা আছে হাইট, আমার হাইট কমায় দিতে হবে। কিন্তু এখানে রেফারেন্স পয়েন্ট একটা দেখেন কথা আছে, এই রেফারেন্স পয়েন্টের কাজটা কীরকম আমি আপনাদেরকে একটু বুঝাই দেই। যে আমি এই জায়গাতে আমি দুইটা রেক্টেঙ্গেল নিলাম, নেবার পরে এই রেক্টেঙ্গেলটাকে আমি ট্রান্সফর্মে এটা রেফারেন্স পয়েন্টটাকে মাঝখানে রেখে আমি যদি এটার হাইটটাকে যদি 1 করে দেই তাহলে কি হইলো, মাঝ বরাবর ছোট হয়ে গেল। আচ্ছা, আর এটাকে যদি আমি রেফারেন্স পয়েন্টটাকে ডাউনে সেট করে এটাকে যদি 1 করে দেই তাহলে কি হলো, ডাউনটাকে নিচে যে জায়গাতে ও ছিল এই জায়গাটাতে যে লেগে আছে এই জায়গাটাও ঠিক রেখে ছোট হয়ে আসলো। তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমার এটা উপর থেকে এদিক থেকে ছোট হবে। তাহলে আমি কি করব, ট্রান্সফর্মে যাব, এটাকে আমি ডাউন রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করব, করে এটার হাইট দিব 1.5, তাহলে এটা ছোট হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে সাইডে গাম লাগবে এটাতে, তাহলে আমি কি করব, ট্রান্সফর্মে যাব, যে এটার আমার ওয়াইড, কিন্তু এখানে রেফারেন্স পয়েন্ট এই পাশে আটকায় থাকবো, তাহলে এখানে আমি রেফারেন্স পয়েন্ট সেট করব, এটার ওয়াইড আমি সেট করব 0.5, তাহলে এটা ছোট হয়ে আসছে, আমার স্ট্রোক সাইজটা একটু ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে আমি কি করব, এটা আমার উপরে লাগায় থাকবে, উপরে যাবে, তাহলে উপরে যদি চলে যায় তাহলে আমি কি করব, তাহলে আমার হাইট কমাইতে হবে এটা যেহেতু 1.5 দিছি তাহলে এখান থেকে 1.5-এর মতন আমরা 1.5 বাদ দিতে পারি। তো আমি এখানে 1.5 বাদ দিব না, আমি এখানে 0.5 বাদ দিব, 3.5 দিলাম, রেফারেন্স পয়েন্ট দিলাম উপরেরটা দিয়ে, এখানে আমি দিব 3.5, এন্টার করলাম, তাহলে আমার ওটা ছোট হয়ে আসলো। ঠিক আছে, দেন এটাকে যদি আমি এখানে ধরে এটাকে আমি এপাশে কপি করে দিলাম। ঠিক আছে, দেখেন এটার আমার স্ট্রোক সাইজটা কম হয়ে গেছে, আমি সবগুলোকে একসাথে ধরে এখানে আমি 1 করে দিলাম, এটা আমার একটা এনভেলপ হয়ে গেল।
এখন এটা আমার ফার্স্ট স্টেপ। একটা এনভেলপ তো সরাসরি দেখতে এমন হয় না, কিছু এখানে দেখা যায় এর কর্নারগুলো একটু বাঁকা তেরা থাকে, এই পাশে যেটা গাম লাগতেছে সেটাও একটু ছোট বড় থাকে। তো আমরা কি করব, তাহলে এটাকে প্রথমে সিলেক্ট করব, করে কিবোর্ডের প্রেস করব। প্রেস করার পরে এই যে এখানে যেটা আছে পার্সপেক্টিভ ডিস্টর্ট, এখানে আমরা ক্লিক করে যে কোনো একটা কর্নারকে শিফট ধরে আস্তে করে ওকে আমরা একটু মাথাটাকে ছোট করে ফেলবো। ওকে, করার পরে এই পাশে যেটা আছে আমরা যদি ভাবে রাখতে চান রাখতে পারেন। আমি কি করব, এটাকে আগে ডিলিট করে দেই। আমি একটাকেই ডিজাইন করে দুই পাশে করব। আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে একটা কর্নারকে সিলেক্ট করলাম, করে এই কর্নারটাকে আমি হালকা করে কার্ভ করে দিয়ে এখানে আমি কত করে দিব, 3 করে দিব। ওকে, সরাসরি 3, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে একে আমি রাইট ক্লিক করে আমি চলে যাব ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালে একবার কপি হবে, তাও আমি কপি করে একদম এখানে ইন্টারসেক্ট করে দিলাম। তাহলে আমার দুই পাশ হয়ে গেল। হওয়ার পরে এই যে এখানে যে পাত করছি আমি, দুটা আমার ইয়ে হয়েছে, এখানে কার্ভ হয়েছে, আমি কন্ট্রোল আর দিয়ে রেক্টেঙ্গেল রোলার নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটা গাইড বের করে এই পাথের এইখানে আমি অ্যাঙ্কর পয়েন্টে সেট করে দিলাম। আবার একটা নিয়ে আমি এখানে সেট করে দিলাম। কেন? কারণ এখানে আমি একটা হালকা একটা কার্ভ দিতে চাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে সরাসরি কার্ভেচার পেন টুল নিয়ে মাঝখানে এখান থেকে এভাবে চাইলে আপনারা ওকে কার্ভ করে দিতে পারেন। এটা আপনাদের নিজস্ব ডিজাইনের উপরে পড়ে। তো আমি কি করব, আমি এখান থেকে পেন টুল নিব। এটা থাকা অবস্থায় অবশ্যই আপনাদের গাইড লক থাকতে হবে। আপনাদের খেয়াল থাকতে হবে যে আপনাদের গাইড যেন লক থাকে, যে আমার এখানে আনলক কথাটা আছে, তার মানে গাইড আমার লক করা, গাইড আমি ধরতে পারি না। এখন আমি পেন টুল নিয়ে এই যে গাইড যেখানে আছে এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে পেন টুল নিব, নিয়ে গাইড যেখানে আছে ঠিক এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট সেট করব। তারপরে এই পাশেও একটা আমি অ্যাঙ্কর পয়েন্ট সেট করব। দেন আবার মুভ সিলেকশন টুলে গেলাম, গাইডকে আমি হাইড করে দিলাম, দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে মাঝখানে একটা প্রথমে ক্লিক, তারপরে একটা শিফট ধরে আমি আস্তে করে ওকে একটু উপর দিকে বাঁকা করে দিলাম। দেবার পরে এখন এই পাশের যে মাথাটা আছে এটা এবং এই পাশের যে মাথাটা আছে এটা, এই দুটো একসাথে ধরে ফেললাম। কিভাবে ধরছি, শিফট প্রথমে এটাকে ধরছি, এইভাবে দূর থেকে দুটোকে একসাথে ধরছি, ধরার পরে শিফট চাপ দিয়ে ধরে এই দুটাকে আমি একসাথে আবার এভাবে দূর থেকে সিলেক্ট করলাম। কেন করছি, কারণ আমি যেটা বাঁকা করব, এই যেখানে যে কার্ভ করব কর্নারটা সেম একই মাপের কার্ভ হবে, নিচেও যা কার্ভ হবে উপরেও সেম কার্ভ হবে। আমি এখান থেকে কার্ভ করা শুরু করলাম, দেখেন নিচেও একইভাবে কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি মোটামুটি এরকম রেখে ওকে করলাম, বাস আমার কিন্তু একটা এনভেলপ রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমি এটাকে গ্রুপ করি, আমি একে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে চলে যাই। দেখেন এটা আমার একটা এনভেলপ রেডি হয়ে গেছে। আনগ্রুপ করে ফেলি। আচ্ছা, এখানে এখন কালার দিবেন কিভাবে, এখানে যা আছে সবগুলোকে একবার কন্ট্রোল সি কন্ট্রোল বি করলাম, বি অর্থ ব্যাকে পেস্ট হইলো, তারপরে শিফট এক্স চাপলাম, তাহলে ফিল কালারটা স্ট্রোক কালারটা ফিল কালার হলো। দেন আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। দেবার পরে আমার মাঝখানে যেটা আছে রেক্টেঙ্গেল, এটাকে আমি ধরে অবজেক্টে গেলাম, পাথে অফসেট পাথটা প্রিভিউ করে আমি এখানে -0.5 দিলাম, দিয়ে আমি দেখি কি হলো, এই ভিতরের সাইডে আসলো। এটা আমি কি নিচ্ছি, এটা আমি সেফ এরিয়া নিচ্ছি। এখন রাইট ক্লিক করে মেক গাইডস। আচ্ছা, আমার মনে হয় একটু আমার গাইড হাইড করার জন্য গাইডগুলো চলে গেছে, আমি শো গাইডস করি, এটাকে একটু আনলক করে গাইড দুটোকে ডিলিট করে দেই, এটাকে আবার গাইডটাকে আবার লক করে দেই। তাহলে দেখেন এই যে আমার এখানে গাইড কিন্তু চলে আসছে। তাহলে গাইডটা আমি কেন নিছি, এটা আমার সেফ এরিয়ার ভিতরে কি করব, এখানে আমি আমার যত লেখা আছে সব লেখা দিব। তাহলে এটাকে যদি কালার করতে হয় এটাকে ধরে আপনারা যে কোনো কালার দিতে পারেন। আমি এই কালার দিলাম বা এই কালার দিলাম, আমি এটাকে ধরে আমি এই কালারটা দিলাম, তারপরে নিচে এটাকে ধরে আমি এটা কালারটা দিয়ে এখান থেকে একটু লুজ করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আপনি আপনার লোগো সেট করবেন, এখানে আপনি আপনার নাম লিখবেন, এভাবে একটা এনভেলপ হয়।
এবং মাথায় রাখবেন এই এনভেলপটা কিন্তু অবশ্যই A4 সাইজে, সরি A3-তে হবে। আচ্ছা, এটা যখন আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে করা, তখন আপনারা কি করবেন, লেয়ার প্যানেল থেকে আপনাদের যেই উপরে যে স্ট্রোকগুলো ছিল, এই যে স্ট্রোক যেগুলো ছিল, এই স্ট্রোক যেগুলো, এগুলো সবগুলোকে আপনারা এভাবে ধরে ফেলবেন। আচ্ছা, আমি এইগুলাকে আগে পিছনে ব্যাকগ্রাউন্ডে ধরি, এগুলোকে আমি গ্রুপ করে চোখটা অফ করে দিই একবার, দেখি কি ধরে। ওকে, ঠিক আছে, আমি এগুলোকে ধরলাম, ধরার পরে এগুলোকে আমি গ্রুপ করব, করার পরে আমি এটাকে চোখটা খুলে দিই, দিয়ে এখন এই যে গ্রুপ যেটা আছে এটা কি শুধু স্ট্রোকগুলো, দেখেন শুধু স্ট্রোকটা আছে, সবগুলো একই। তাহলে আমি কি করব, একটা নতুন একটা লেয়ার নেব, নিয়ে এটাকে আমি উপরে পাঠিয়ে দিব। দিয়ে আপনার যখন ডিজাইন ফুল কমপ্লিট, এখানে কি করবেন, এটাকে একটু তখন মডিফাই করবেন, কারণ মাঝখানে তো আপনারা যখন এনভেলপ ক্রিয়েট করেন তখন তো এই কালো দাগগুলো থাকবে না। তাহলে কি করতে হবে, আপনার কালো দাগগুলোকে একটু মডিফাই করতে হবে। গ্রুপটাকে একটু আনগ্রুপ করে ফেলি, এই লেয়ারটাকে লক করি, করে মাঝখানে যেটা আছে এই যে পার্টটা আছে, এই পাথের কি করব, এই দাগটা রাখবো না, আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে আমি একটা ফাঁকায় ক্লিক করে আগে এখানে একটা ক্লিক করি, তাহলে ওটা ধরছে, ডিলিট করে দিব, তাহলে এটা ডিলিট হয়ে গেল। আবার এই পাথের এটাতে আমরা যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, দেখি এখানে ক্লিক করি, তাহলে ওটাকে ধরলো, ডিলিট করে দিলাম। তারপরে এটাকে ধরি, বাইরে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ডিলিট হয়ে গেল। আবার এখানে একটা ক্লিক করি, ডিলিট করে দিলাম। তাহলে কি হলো, মাঝখানে একটা শুধু রেক্টেঙ্গেল, দেখেন মাঝখানে শুধু একটা রেক্টেঙ্গেল থাকলো। এটাকে আমি স্ট্রোকে যাব, ড্যাশ লাইন দিব, আমি একটু জুম করে আপনাদের দেখাই, দেখেন ড্যাশ দেখা যায়, দেখছেন, তার মানে এটা হচ্ছে এ বরাবর ও ভাঁজ হবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি বলছি। আর এখানে এটা আপনার এটা কেটে যাবে, ঠিক আছে। তো এইভাবে একটা এনভেলপ ডিজাইন করে এটাকে সেভ করবেন আপনারা ইলাস্ট্রেটরে, আর যখন আপনারা প্রিন্টে পাঠাবেন তখন এটা পিডিএফে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।